আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়বো হচ্ছে কাউন্টার কারেন্ট হাইপোথিসিস। সো এটা হচ্ছে ফিজিওলজির একটা পার্ট। তো কাউন্টার কারেন্ট মেকানিজমে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম আর একটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজম। কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম যেটা, সেটা হবে হচ্ছে লুপ অফ হেনলিতে। আর কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজম যেটা, সেটা হচ্ছে ইউ শেপড ভাসার একটাতে হয়। তো ভাসার একটা জিনিসটা কি? ভাসার একটা হচ্ছে একটা ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলস যেগুলো হচ্ছে আমাদের কিডনিকে ব্লাড সাপ্লাই দেয়। আমরা যদি ছবিটা দেখি, এই যে এই ছবিটা এখানে, আমরা জানি হচ্ছে এই যে এই ইয়েলো কালার যেটা, এটা হচ্ছে এখান থেকে শুরু করে এই যে এতটুক, এটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, এটা ইউ শেপ লুপ অফ হ্যানলি, আর এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব। এইখানে এই যে ব্লু কালার আমরা যে পার্টটা দেখতেছি, এই লুপ অফ হ্যানলির এখানে, এটা হচ্ছে ভাসার একটা, অর্থাৎ ব্লাড সাপ্লাই দিবে। তো আমরা একটু খেয়াল করলে দেখবো দুইটাই কিন্তু আসলে ইউ শেপ, তাই না? যেমন এই যে এই লুপো ফ্রেন্ডলি যেটা, এটাও ইউ শেপ। আবার ব্লু কালারের যে ভাসার একটা, এটাও কিন্তু ইউ শেপ। সো ইউ শেপ হওয়ার কারণে কি হয়, একটা জিনিস নিচে নামতেছে, যেমন এই পার্টটা নিচে নামলো, এবং অপর সাইডে জিনিসটা উপরে উঠলো। তো এই যেটা নিচে নামলো এটাকে আমরা ডিসেন্ডিং বা ইনফ্লো বলতে পারি, আর যেটা উপরে উঠলো সেটা অ্যাসেন্ডিং অথবা আমি আউটফ্লো বললাম। অর্থাৎ দুইটা জিনিস থাকবে, ইনফ্লো আর হচ্ছে আউটফ্লো। তো এখন যখন আমাকে বলবে যে হচ্ছে কাউন্টার কারেন্ট হাইপোথিসিসের ডেফিনেশনটা কি, তখন আমরা কিভাবে বলবো বা আমরা এটা কিভাবে মনে রাখতে পারি? সো আমি এভাবে মনে রাখবো যে দুইটা আঙ্গুল ধরলাম, তো একটা ধরলাম ইনফ্লো আর একটা ধরলাম হচ্ছে আউটফ্লো। তো বলবো ইটস এ সিস্টেম ইন হুইচ দ্য ইনফ্লো রানস প্যারালেল, দুইটাকে আমি সমান্তরালভাবে ধরলাম, রানস প্যারালেল কাউন্টার টু, অর্থাৎ অপোজিট হয়ে যাবে এভাবে, কাউন্টার টু অ্যান্ড ইন ক্লোজ প্রক্সিমিটি, কাছে চলে আসলো, ইন ক্লোজ প্রক্সিমিটি টু দ্য আউটফ্লো। একটা ইনফ্লো ধরলাম আর একটা আউটফ্লো ধরলাম ফর সাম ডিস্টেন্স। তাহলে আমি আবার রিপিট করতেছি, ইটস এ সিস্টেম ইন হুইচ দ্য ইনফ্লো রানস প্যারালেল রানস প্যারালেল টু কাউন্টার টু অ্যান্ড ইন ক্লোজ প্রক্সিমিটি টু দ্য আউটফ্লো ফর সাম ডিস্টেন্স। সো এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে ইন লুপস অফ হ্যানলি এবং ইউ শেপ ভাসার একটাই। এবং মোর স্পেসিফিকলি লোকেশনটা কোথায়? রেনাল মিডুলা। আমরা জানি দুইটা পার্ট থাকে, আউটার কর্টেক্স, ইনার মিডুলা। সেটা হয় হচ্ছে ইনার মিডুলাতে হয়। তো এই যে মিডুলার ইন্টারস্টিশিয়াল হাইপার অসমোলারিটি ইজ প্রডিউসড বাই দ্য লুপ অফ হ্যানলি হুইচ অ্যাক্টস অ্যাজ দ্য কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। আমরা যদি ছবিটা আরেকবার খেয়াল করি, এই যে এটা লুপ অফ হ্যানলি ছিল, সো এই যে লুপ অফ হ্যানলির এই যে মাঝখানের পার্টটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে এই জায়গাটাকে মিডুলারি ইন্টারস্টিশিয়াম। ঠিক আছে? তো বলতেছে এই যে মিডুলারি ইন্টারস্টিশিয়ামের কনসেন্ট্রেশনটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমার কিসের উপর? এই ভাসার একটা আর হচ্ছে লুপো ফ্যানলির উপর। লুপো ফ্যানলির কারণে হচ্ছে আমার কনসেন্ট্রেশনটা বাড়ে, এই জন্য বলছে মাল্টিপ্লায়ার। আর মেনটেইন হয় হচ্ছে ভাসার একটার মাধ্যমে, এই জন্য এটাকে আমরা বলি এক্সচেঞ্জ মেকানিজম। আমরা এটা পড়বো। ওকে, এখন আমরা ফার্স্টে শুরু করব হচ্ছে মাল্টিপ্লায়ার মেকানিজম দিয়ে। তো এই মাল্টিপ্লায়ার মেকানিজমটা শুরু করার আগে আমাদের কিছু পয়েন্ট আমাদের জানা থাকতে হবে। সো আমি পয়েন্টগুলো একটু লিখে দিচ্ছি। সো আমি যদি যদি একটু নেফ্রনের ছবিটা আঁকি, তো ধরলাম এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, তারপর শুরু হয় পিসিটি অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, তারপর এখান থেকে শুরু হবে কি ডিসেন্ডিং লিম্ব, ডিসেন্ডিং লিম্ব থেকে শুরু হয়ে এখানে হবে লুপ অফ হ্যানলি, এইভাবে। লুপ অফ হ্যানলির পর কি হবে? আবার অ্যাসেন্ডিং লিম্ব শুরু হবে এখানে। আচ্ছা, তো এখন আমাদের যে জিনিসটা জানতে হবে, ফার্স্ট পয়েন্ট আমরা লিখি যে অসমোলারিটি একটা টার্ম পাবো আমরা, অসমোলারিটি। তো অসমোলারিটি জিনিসটা কি? অসমোলারিটি যদি সহজ ভাষায় বলতে চাই, জাস্ট কনসেন্ট্রেশন। আমরা কনসেন্ট্রেশন বলতে যে জিনিসটা বুঝি, অর্থাৎ ঘনত্ব, অসমোলারিটি সেম জিনিস। অসমোলারিটি বলতে বোঝায় 1 লিটারে কতটুক সলিউট আছে আমার, 1 লিটারে কতটুক সলিউট থাকে, সেই জিনিসটাই হচ্ছে অসমোলারিটি। অর্থাৎ কথার কথা, আমি যদি একদম সহজ এক্সাম্পল দিই, চিনির শরবতের কথা আমরা বলতে পারি। পানির মধ্যে আমি চিনি ঢাললাম, তো চিনি দেওয়ার কারণে আমার কি হলো?
শরবতটা ঘন হইলো অর্থাৎ কনসেন্ট্রেশন বেড়ে গেল, তাহলে আমি বলবো এটার অসমোলারিটি বেড়ে গেল। আর যদি আমি চিনিটাকে সরাই ফেলি, শুধু পানি রাখলাম, তার মানে কি জিনিসটা ডাইলিউট, পাতলা, ঘন হয় নাই, চিনি দিলাম না, ঘন হয় নাই, তার মানে অসমোলারিটি কি হবে, কম হবে। সো অসমোলারিটি শব্দটা দেখে ভয় পাওয়ার কিছু না, এটা জাস্ট কনসেন্ট্রেশন দিয়ে, মানে কনসেন্ট্রেশনই জিনিসটা। আচ্ছা, সো প্লাজমার অসমোলারিটি হচ্ছে, আমরা মনে রাখবো হচ্ছে 300, অর্থাৎ প্লাজমার অসমোলারিটি 300 মিলি অসমোল পার লিটার। এখন প্লাজমা তো আমার এখন বোমেন্স ক্যাপসুলে ঢুকবে, বোমেন্স ক্যাপসুলে ঢুকে তারপর হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে যাবে, তখন ইউরিন প্রোডাকশন হচ্ছে আমার এখানে। তো এই যে ইউরিন প্রোডাকশন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল অর্থাৎ পিসিটিতে, অসমোলারিটিটা কত হয়, পিসিটিতে অসমোলারিটি সেম 300ই থেকে যায়। কারণ কি? কারণ হচ্ছে এই যে পিসিটি অংশটা, এই অংশে কি হয়, এই অংশে পানিও বের হচ্ছে, আবার সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সলিউট, সলিউটও বের হচ্ছে। তো একটা জিনিস থেকে, তো একটা চিনির শরবত, চিনির শরবত থেকে আমি চিনিও কমাই দিলাম, মানে চিনিও সরায় ফেললাম, আবার পানিও সরায় ফেললাম, তাহলে আলটিমেটলি কোনো চেঞ্জ আসবে? চেঞ্জ আসবে না, অর্থাৎ কনসেন্ট্রেশন সেমই থাকবে। তাহলে আমি বললাম অসমোলারিটি অফ পি ইন পিসিটি 300 মিলি অসমোল পার লিটার। এতটুক, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। তার মানে প্লাজমাতেও 300 থাকে, পিসিটিতেও 300 থাকবে। সেকেন্ড, আমাদের যে পয়েন্টটা জানতে হবে সেটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, যেটা এই যে এটা ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। এখানে কি হয়, এখানে হচ্ছে পানিটা বের হয়, অসমোসিসের মাধ্যমে পানি বের হয়। আমি লিখবো হচ্ছে ডিসেন্ডিং লিম্বে কি বের হবে, পানিটা বের হবে। তো ডিসেন্ডিং লিম্বে যে পানিটা বের হচ্ছে, শুধু পানি বের হবে, এখানে কিন্তু কোনো সোডিয়াম ক্লোরাইডটা বের হবে না, সোডিয়াম ক্লোরাইড বের হবে না, শুধু পানি বের হবে। তাহলে এখন আমরা একটু চিন্তা করি যে একটা চিনির শরবত থেকে আমি পানি সরাই দিচ্ছি, চিনি সরাইলাম না। তো পানি যদি সরাই দিই, তার মানে কি শরবতটা আরো ঘন হয়ে যাবে, এই জন্য তখন কি হবে, অসমোলারিটি কিন্তু বেড়ে যাবে। এই জিনিসটা আমাদের একটু জানা থাকতে হবে। তারপর আসি হচ্ছে অ্যাসেন্ডিং লিম্বে। অ্যাসেন্ডিং লিম্বে জাস্ট উল্টা। অ্যাসেন্ডিং লিম্বে কি হবে, অ্যাসেন্ডিং লিম্বে বের হবে হচ্ছে সলিউটটা, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড বের হবে, কোনটা বের হবে না, পানিটা বের হবে না। তাহলে অ্যাসেন্ডিং লিম্বে কি হইলো, আমি চিনির শরবত থেকে চিনিটা সরাই দিলাম, তার মানে কি পানিটা, শরবতটা পাতলা হয়ে যাবে, ডাইলিউট হয়ে যাবে, তার মানে কি অসমোলারিটি কমে যাবে। পাতলা হওয়া মানে কি, কনসেন্ট্রেশন কমে যাওয়া মানে অসমোলারিটি কমে যাবে। তাহলে অ্যাসেন্ডিং লিম্বে অসমোলারিটি কমে যাবে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডটা বের হয়ে যাবে। আর ডিসেন্ডিং লিম্বে জাস্ট পানিটা বের হবে। 4 নাম্বার যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে এই যে এই 2 নাম্বারটাই জাস্ট আমি এক্সপ্লেন করে একটু বলতেছি। 4 নাম্বারে যে ডিসেন্ডিং লিম্বে যে পানিটা বের হচ্ছে, পানিটা বের হয়ে অসমোলারিটিটা কিসের সাথে মেনটেন করবে, সে সে মেনটেন করবে হচ্ছে এই যে মিডুলারি ইন্টারস্টিশিয়ামের কথা বলছিলাম, এই যে এই জায়গাটা, এই মিডুলারি ইন্টারস্টিশিয়ামের সাথে সে ইকুইলিব্রিয়াম মেনটেন করবে। মানে সে এমন পরিমাণ পানি বের করবে যাতে সে মিডুলারি ইন্টারস্টিশিয়াম এর সমান হয়ে যায়। তাহলে আমি লিখবো হচ্ছে ডিসেন্ডিং লিম্ব ইকুইলিব্রিয়াম মেনটেন করে কার সাথে, মিডুলারি ইন্টারস্টিশিয়ামের সাথে। আচ্ছা, আর লাস্ট যে জিনিসটা আমরা মনে রাখবো, আমরা আমরা কিন্তু কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার পড়তেছি, ঠিক আছে, মাল্টিপ্লায়ার। তো মাল্টিপ্লায়ারে যখন আমরা একটু পরে ছবিটা দেখব, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা অলওয়েজ গ্রেডিয়েন্ট 200 মেনটেন করব। এটা জাস্ট আমরা এখন আমরা দেখে রাখি, একটু পরে আমি যখন ছবিটা দেখাবো তখন আমরা আশা করি এটা বুঝতে পারবো যে গ্রেডিয়েন্ট লিখে রাখি আমরা 200 মিলি অসমোল পার লিটার মেনটেন করতে হবে। এই 5টা পয়েন্ট আমাদের আগে থেকে জানতে হবে। তাহলে আবার রিপিট করি। ফার্স্ট অফ অল, অসমোলারিটি মানে হচ্ছে কনসেন্ট্রেশন ধরে নিব, প্লাজমাতে 300 থাকে, পিসিটিতেও 300 থাকে। কেন সেম, কেন, কারণ হচ্ছে পিসিটিতে পানিও বের হয়, সোডিয়াম ক্লোরাইডও বের হয়ে যায়, দুইটা সেম জিনিস বের হয়ে যাচ্ছে, এই জন্য আলটিমেটলি কোনো চেঞ্জ হচ্ছে না, আমার কনসেন্ট্রেশনে 300ই থেকে যায়। তারপর ডিসেন্ডিং লিম্বে শুধু পানি বের হবে। তো পানি বের হওয়া মানে কি, পানি বের হওয়া মানে জিনিসটা পাতলা হয়ে যাওয়া, সরি ঘন হয়ে যাওয়া, কনসেন্ট্রেটেড হয়ে যাবে। আর অ্যাসেন্ডিং লিম্বে কি হবে, সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যাবে কিন্তু পানি বের হবে না,
অর্থাৎ জিনিসটা ডাইলিউট হবে। আর ডিসেন্ডিং লিম্বে যে পানিটা বের হবে সে তার অসমোলারিটি কিসের সাথে মেনটেন করতে হবে? এই যে মাঝখানের যে জায়গাটা, ইন্টারস্টিশিয়াম, মিডুলারি ইন্টারস্টিশিয়ামের সাথে আমার মেনটেন করতে হবে। আর গ্রেডিয়েন্ট, ধরো আমি বললাম এই যে অ্যাসেন্ডিং লিম্ব, সরি, এই যে অ্যাসেন্ডিং লিম্ব যেটা, এই অ্যাসেন্ডিং লিম্বের অসমোলারিটি মিডুলারি ইন্টারস্টিশিয়ামের সাথে কতটুকু গ্যাপ থাকবে? গ্রেডিয়েন্টটা 200 গ্যাপ থাকবে। ঠিক আছে? ওকে, এখন আমরা ছবিতে চলে যাই। ফার্স্ট যে ছবিটা দেখতেছি এটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে কি হবে? আমরা বলছিলাম প্লাজমা হচ্ছে 300 এবং পিসিটিতে ঢুকেও 300। সো এই যে পিসিটিতে যে 300 ঢুকছে আমাদের, এখন এটা বোঝার সুবিধার্থে আমরা ডিসেন্ডিং লিম্ব, তারপর হচ্ছে লুপ অফ হ্যানলি, এবং হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব, তারপর হচ্ছে মিডুলারি ইন্টারস্টিশিয়াম, সব জায়গায় আমরা 300 ধরে নিব। এটা আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে স্টেপ ওয়ান খুবই সহজ। স্টেপ ওয়ানে আমরা কি করব? অ্যাজিউম করে নিব, ধরে নিব। যে এজিউম কি করব? যে লুপ অফ হেনলি পুরাটা প্লাজমার কনসেন্ট্রেশন যেটা, অর্থাৎ 300 মিলিঅসমোল পার লিটার, সেটা হচ্ছে আমরা ধরে নিলাম। এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান। স্টেপ টুতে চলে আসি। স্টেপ টুতে আমরা কি বলছিলাম? যে অ্যাসেন্ডিং লিম্ব, এই যে অ্যাসেন্ডিং, এটা এটা তো উপরে উঠতেছে, এই অ্যাসেন্ডিং লিম্বের কাজ কি ছিল? অ্যাসেন্ডিং লিম্বে একটা পাম্প থাকে, যে পাম্পের কাজ কি? সোডিয়াম ক্লোরাইডকে বের করে দেওয়া। তাহলে কি সোডিয়াম ক্লোরাইডকে বের করে দিচ্ছে? তাহলে আমার একটু আগে ছিল এখানে 300, এখন আমি যদি সোডিয়াম ক্লোরাইড বের করে দিই, মানে কি? চিনির শরবত থেকে আমি চিনি সরাই দিচ্ছি। তাহলে জিনিসটা কি হবে? পাতলা হয়ে যাবে না? ডাইলুট হয়ে যাবে না? এই যে ডাইলুট যদি হয় তাহলে কি অসমোলারিটি কমবে নাকি বাড়বে? অসমোলারিটি বলছি ঘনত্ব, তো পাতলা মানে কি? অসমোলারিটি কমে গেছে। কত? এই যে দেখো, 300 ছিল, এখন হয়ে গেছে 200। 100 কমাইলাম। তো এই যে 100 যে আমি কমাইলাম, এখান থেকে যে চিনি অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড সরাই দিছি, কোথায় গেল? এই মিডুলারি ইন্টারস্টিশিয়াম আমি দিয়ে দিছি। তাহলে মিডুলারি ইন্টারস্টিশিয়ামে ছিল 300, এখন আমি সোডিয়াম ক্লোরাইড ওকে দিয়ে দিলাম, তার মানে কি ওর কনসেন্ট্রেশন এখন বেড়ে গেছে, অসমোলারিটি বেড়ে গেছে, এখন ও 400 হয়ে গেল। এখন এখানে 200, এখানে 400, পার্থক্য কত? 400 মাইনাস 200 কত আসে? 200 আসে। এই যে আমরা পাঁচ পাঁচ নাম্বার পয়েন্ট একটু আগে পড়ছি যে গ্রেডিয়েন্ট কত থাকার কথা? 200 মেনটেন, 200 থাকার কথা, এটা মেনটেন হয়েছে। এই যে হইলো সেম। এখানে এই যে 300 ছিল, সে আবার কি করবে? সোডিয়াম ক্লোরাইড সে দিয়ে দিবে। দিয়ে দিলে কি হবে? তার ঘনত্ব কমে যাবে, এই যে কমে 200 এলো, মানে 100 কমলো। 100টা কই যাবে? 100টা এই মিডল ইন্টারস্টিসিয়ামে, 300-র সাথে 100 যোগ হয়ে 400 হয়ে গেল। এই হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে, সেকেন্ড স্টেপ ছিল অ্যাসেন্ডিং লিম্বে, এখন থার্ড স্টেপ হবে ডিসেন্ডিং লিম্বে। ডিসেন্ডিং লিম্বে আমরা কি বলছিলাম? অসমোসিসের মাধ্যমে পানি চলে যায়, এবং পানি যে গেল, এই ডিসেন্ডিং লিম্বের যেই অসমোলারিটি যেটা থাকবে সেটা কার সাথে ইকুইলিব্রিয়াম মেনটেন করবে বলছিলাম? মিডুলারি ইন্টারস্টিসিয়ামের সাথে মেনটেন করবে। তাহলে একটু আগের ছবিতে আমরা কি দেখছি? এখানে 300 আছে আর ইন্টারস্টিসিয়ামে 400 আছে। তাহলে এখন ডিসেন্ডিং লিম্ব কি কি করবে? তার মাথায় চিন্তা হবে যে ইন্টারস্টিসিয়ামে যেহেতু 400 আছে, তাহলে আমার নিজেরও 400 হইতে হবে, কারণ আমার ইকুইলিব্রিয়ামে আসতে হবে। তাহলে সে কি করবে? সে পানি ছেড়ে দিবে। তো পানি যে ছেড়ে দিল, এখন চিনির শরবত থেকে আমি পানি সরাই দিলাম, তাহলে কি হবে? জিনিসটা ঘন হয়ে যাবে, কনসেন্ট্রেটেড হয়ে যাবে, অর্থাৎ কি অসমোলারিটি বাড়বে। তাহলে 300 ছিল, এখন 400 হয়ে গেল। 300 ছিল, 400 হয়ে গেল। পানি ছেড়ে দিল, কনসেন্ট্রেশন বেড়ে গেল। 300 ছিল, 400 হইলো। আলটিমেটলি কি হইলো? আলটিমেটলি আমরা যে পয়েন্টটা বলছিলাম, 4 নাম্বার পয়েন্ট একটু আগে শিখাইছিলাম, যে ইন্টারস্টিশিয়ামের সাথে ইকুইলিব্রিয়াম, এই যে ডিসেন্ডিং এ 400, ইন্টারস্টিশিয়ামে 400, ডিসেন্ডিং এ 400, ইন্টারস্টিশিয়ামে 400, ডিসেন্ডিং এ 400, ইন্টারস্টিশিয়ামে 400। এখন 4 নাম্বারে কি হবে? এই তিনটাকে আমি একসাথে ধরলাম, হ্যাঁ, এই তিনটা একসাথে। 4 নাম্বার কোনো কাজ নাই। 4 নাম্বার কি হবে? জাস্ট নতুন করে আমার প্লাজমা ঢুকছে, মানে ইউরিন ঢুকলো, নতুন করে আরো দুইটা 300 ঢুকলো, এই যে 300 করে দুইটা আরো ঢুকছে, বাকি সব সেম। তার মানে কি? নতুন যদি দুইটা এখানে ঢুকে, তাহলে এই যে এখানে যে দুইটা ছিল, ওরা এই দুইটা বের হয়ে যাবে না? মানে কি? এখানে যে দুইটা 200 আছে, এই দুইটা 200 কি হবে? বের হয়ে যাবে এখান থেকে। আর এখানে আরো নতুন দুইটা 300 ঢুকলো, এই যে নতুন তিনটা, নতুন দুইটা 300 ঢুকলো, অর্থাৎ জাস্ট দুইটা দুইটা করে চেঞ্জ হয়ে যাবে, দ্যাটস ইট, মানে একটা ফ্লো আসছে। 4 নাম্বার পয়েন্টটা খুবই সহজ, জাস্ট একটা ফ্লো। নতুন করে দুইটা ঢুকবে, আর পিছনের দিয়ে দুইটা চলে গেল, বের হয়ে গেল, শেষ। আবার 5-এ আসি। 5-এ কি? 2 আর 5 সেম। আমরা একটু মনে রাখবো, 2 আর 5 সেম। 2 আর 5-এ কি হয়? 2-এ কি ছিল? অ্যাসেন্ডিং থেকে সোডিয়াম ক্লোরাইড আমি মানে ছেড়ে দিচ্ছি, সেম।
এখানে যে অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং থেকে কি হবে, সোডিয়াম ক্লোরাইডকে আমি ছেড়ে দিব। তাহলে এখন কত ছাড়বো, এখন এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এখানে ছিল 200, আমি এখন ছাড়বো 50। কতটুকু ছাড়বো? 50। একটু আগে আমি ছাড়ছিলাম 100, এই যে 300 থেকে আমি 100 ছেড়ে বানাইছিলাম হচ্ছে 200। এখন এই 5 নাম্বার স্টেপে আমি মনে রাখবো হচ্ছে 200 যেটা থাকবে সেখান থেকে আমি জাস্ট 50 ছাড়বো। ঠিক আছে? তাহলে 200 যদি থাকে আমি সেটাকে 50 ছেড়ে দিব, তাহলে 50 যদি ছেড়ে দিই তাহলে ইন্টারস্টিশিয়ামে কত আসবে? 350 হয়ে যাবে। কারণ কি? কারণ গ্রেডিয়েন্ট আমার লাগবে, বলছিলাম কত ফর্মুলাতে, গ্রেডিয়েন্ট আমার লাগবে 200। তাহলে এখানে যদি 200 থেকে আমি 50 ছেড়ে দেই হবে হবে কত? 150। হইলো 150। এখন আমার গ্রেডিয়েন্ট লাগবে 200, তাহলে এখানে কত বসাইতে হবে? 150 প্লাস 200 কত হয়? 350। এই হচ্ছে আমি 350 বসাইলাম। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে একটু আমার বুঝার আছে। ঠিক আছে, যে গ্রেডিয়েন্ট যে 200, এই জায়গাটা হচ্ছে আমরা একটু খেয়াল রাখবো যখন আমরা পরীক্ষার খাতায় ফিগারটা আঁকবো, তখন এই জায়গাটা একটু আমরা খেয়াল রাখবো যে এখানে 150, 150 থেকে 350 হয়, 200 গ্রেডিয়েন্ট থাকলো। বাকিগুলো আবার নর্মাল। যে এখানে 400 ছিল, তো 400 থেকে কত কমবে? 100 কমবে। 100 কমে সে কত হয়ে যাবে? 300 হবে, এই যে 300। আর বাকি 100টা কোথায় চলে গেল? এখানে চলে গেল। কারণ অ্যাসেন্ডিং এর কাজ কি ছিল? সোডিয়াম ক্লোরাইড ভিতরে ডোনেট করে দেওয়া, অর্থাৎ ইন্টারস্টিশিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এই যে ইন্টারস্টিশিয়ামের কনসেন্ট্রেশন 400 ছিল, এখন হয়ে গেছে 500। 400 ছিল, হয়ে গেছে 500। 6 নম্বর স্টেপ আবার 3 নম্বর স্টেপের মতো, 3 6 আবার সেম। তার মানে কি? ডিসেন্ডিং লিম্বের কাজ, ডিসেন্ডিং লিম্ব আমরা কি পড়ছিলাম, কি হয়, সোডিয়াম ক্লোরাইড বের হয় নাকি পানি বের হয়, কোনটা? পানি বের হয়ে পড়ছিলাম, তাই না? তাহলে এখানেও সেম পানি বের হবে। তাহলে এই যে এখানে 300 ছিল, তো 300 থেকে যদি এখন আমি পানি বের করে দিই, তাহলে কি হবে, জিনিসটা ঘন হয়ে যাবে, কনসেন্ট্রেটেড হবে। চিনির শরবত থেকে আমি পানিটা সরাই দিলাম, তাহলে কি চিনি সহ জিনিসটা অনেক ঘন হয়ে যাবে। তাহলে কি অসমোলারিটি বেড়ে যাবে। তো এই যে 300 থেকে 350 হইলো। কেন 350 হবে? কারণ আমি বলছিলাম যে একটা কন্ডিশন, যে এই ডিসেন্ডিং লিম্ব কার সাথে ইকুইলিব্রিয়াম রাখবে? মিডুলারি ইন্টারস্টিশিয়ামের সাথে ইকুইলিব্রিয়াম রাখবে। অর্থাৎ মিডুলারি ইন্টারস্টিশিয়ামে যদি 350 হয়, সে 300 থেকে 350ই হবে। মিডুলারি ইন্টারস্টিশিয়ামে আমি 500 দেখতেছি, সে 400 থেকে কত হবে? সে 500ই হবে। সে 550 হবে না, কারণ তার ইকুইলিব্রিয়াম দরকার হচ্ছে ইন্টারস্টিশিয়ামের সাথে। So, এই যে এই 6 নম্বর স্টেপের পরে আবার কি হবে, এই 4 5 6 আবার রিপিট হইতে থাকবে। কতটুক পর্যন্ত, কতক্ষণ রিপিট হইতে থাকবে? আনটিল আমরা ইন্টারস্টিশিয়ামের, মিডুলার ইন্টারস্টিশিয়ামের গ্রেডিয়েন্ট লাস্ট পর্যন্ত 1200 বা 1400 পর্যন্ত যদি আমরা না পাই, এর আগ পর্যন্ত আমরা করতেই থাকবো রিপিট স্টেপটা। তো এগুলো আমরা দেখাবো না, আমরা জাস্ট এখানে টান দিয়ে লিখে দিব যে রিপিট স্টেপস 4 to 6। তাহলে আমি লাস্টে গ্রেডিয়েন্ট পেলাম কত? গ্রেডিয়েন্ট 1200 পেলাম। তাহলে এখানে একটা জিনিস আমরা নোটিস করলাম, সেটা হচ্ছে যে মেরুলারি ইন্টারস্টিশিয়ামে দেখি আমরা যদি উপর থেকে নিচে যাই, এই যে উপর থেকে আমি নিচে আসলাম, ভ্যালুটা বাড়তেছে। ফার্স্টে 300, এরপর 700, 1000, 1200। তো এটা কিভাবে বাড়তেছে? একটা কন্টিনিউয়াস প্রসেস। কি কন্টিনিউয়াস প্রসেস? আমি যতই এখান থেকে প্লাজমা এখানে ঢুকতেছে, অর্থাৎ ইউরিন এখানে ঢুকতেছে, যতই যতই ইউরিন ঢুকতেছে, আলটিমেটলি কি হয়, এখানে এসে এই অ্যাসেন্ডিং এ এসে সোডিয়াম ক্লোরাইড এখানে ডোনেট হয়ে আমার এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি করতেছে, 300, 700, 1000, 1200। এটা বাড়তেছে ক্রমাগত। অর্থাৎ এখানে ইউরিন ঢুকতেছে, আর এখানে মিডুলার ইন্টারস্টিশিয়ামে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা বাড়তেছে। So, এই যে একটা জিনিস বাড়তেছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে কি, মাল্টিপ্লায়ার মেকানিজম। এই যে নিচে ডেফিনেশন লেখা আছে, Thus the repetitive reabsorption of sodium chloride by the thick ascending limb, এই যে thick ascending limb দ্বারা সোডিয়াম ক্লোরাইড যে কি হচ্ছে, রিঅ্যাবজর্বড হচ্ছে, এই যে ভিতরে ইন্টারস্টিশিয়ামে ঢুকে যাচ্ছে, and continued inflow of new sodium chloride from the PCT, এই পিসিটি থেকে আরো নতুন সোডিয়াম ক্লোরাইড ঢুকতেছে। এখানে নতুন সোডিয়াম ক্লোরাইড ঢুকতেছে, আর এখান থেকে আবার সোডিয়াম ক্লোরাইড ইন্টারস্টিশিয়ামে যাচ্ছে, রিঅ্যাবজর্বড হচ্ছে। সেটা মাল্টিপ্লাই হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম। সো আজকের লেকচারটা এতটুকুই। আমরা নেক্সট যে ভিডিওটা আমি বানাবো সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজম নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান।